আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের ম্যাথ ২ ধরনেরই আসছে। একটা হচ্ছে সরল মুনাফা বের করতে বলতে পারে, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলতে পারে। এখন আ চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বললে কি করতে হবে? এটা একটু তুলনামূলকভাবে জটিল। আর সরল মুনাফা তুলনামূলকভাবে অনেক সরল। তো আমরা দেখব যে সরল মুনাফাটা আসলে কি এবং চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি? আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে ব্যাংকটা আসলে কি এবং ব্যাংকটা আসলে কিভাবে কাজ করে। এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ব্যাংক কি করে? আমানতকারীরা কি করে? ব্যাংকে টাকা রাখে এবং যারা ঋণ গ্রহীতা তারা ব্যাংক থেকে টাকা নেয়। তো যারা গ্রাহীতা তারা অবশ্যই যারা আমানত রাখে তাদের কাছ থেকে তাদের সেই টাকাটা নিবে, তাই না? এরকম কিন্তু প্রত্যেকদিন বহু মানুষ ব্যাংকে ডিপোজিট করে, ব্যাংক থেকে লোন নেয়, হ্যাঁ? তো এই যে ভেতরে একটা ব্যবসা বা বিজনেস কিন্তু ব্যাংকে করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মুনাফা নিয়ে। ব্যাংক ২ ধরনের মুনাফা দিয়ে থাকে। একটা হচ্ছে সরল মুনাফা, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন চলো সরল মুনাফা বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে আমরা প্রথমত ডিসকাস করব, যেহেতু আমাদের ম্যাথ এইবার আমরা সরল মুনাফা নিয়ে ম্যাথ করব এবং চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে এর পরের চ্যাপ্টারেই কিন্তু আমরা আলোচনা করব। তো চলো আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করি। সরল মুনাফাটা কেমন? ঠিক এটা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। ঠিক আছে? শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। তো আমরা মুনাফা বলতে আমরা যখন শুধু মুনাফা বা প্রফিট বলবো তখন সেটা জাস্ট সরল মুনাফা হবে। চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু অন্য একটা ক্যাটাগরি। ঠিক আছে? তাহলে এই যে সরল মুনাফাটা যেটা আমরা সচরাচর জেনে থাকি সেটা নিয়ে এখন আমরা দেখি চলো। এটা হচ্ছে শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে তোমার হচ্ছে মুনাফাটা হিসাব করা হয়। যেমন আমি যদি বলি যে তোমার হচ্ছে চলো আমরা আম একটু আমরা এখানে আসি এবং এখানে সরল মুনাফাটা চলো হিসাব করি। আমরা যদি দেখি এখানে মনে করো বছরে ১ম এ কত রাখছে? ৳১০,০০০ রাখছে। ঠিক আছে? ৳১০,০০০ রাখছে। অর্থাৎ ডিপোজিট করছে বলো বা লোন নিছে বলো, যেটাই বলো না কেন আমরা সরল মুনাফা যদি হিসেব করি তাহলে কি দাঁড়ায়? একটু খেয়াল করে দেখো। তাহলে সে কি করছে? ৳১০,০০০ রাখছে, হ্যাঁ? ব্যাংকে। এইবার ৳১০,০০০ পরে তোমার হচ্ছে ১ বছর পরে মানে n equal to 1 বছর। ১ বছর পরে মনে করো যে রেট অফ ইন্টারেস্ট মনে করো যে রেট কত? 10%, ঠিক আছে? 10% তোমার হচ্ছে ইন্টারেস্ট রেট বা লাভের তোমার হচ্ছে হার কত? 10%। 10% মানে কি? ৳১০০ কত? ৳১০০ ৳১০। ঠিক আছে? ৳১০০ ৳১০, এটা হচ্ছে 10%। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো ৳১০০ য় যদি ৳১০ হয়, ৳১,০০০ য় কত? ৳১,০০০ য় ৳১০০, তাই তো? আর ৳১০,০০০ য় কত? ৳১,০০০। তাহলে বলো ১ বছর পরে তোমার 10% ইন্টারেস্ট যদি এখানে হয় তাহলে কি হবে? ১,০০০ তোমার হচ্ছে ১ বছর পরে ৳১০,০০০ র উপরে কত মুনাফা এড হবে বলো তো? দেখো I is equal PRN, তাই তো? দেখো তাহলে কত হবে? P মানে হচ্ছে কত? ১০,০০০ ১,০০০ হবে। আমি আগে থেকে বলে রাখি। ১০০ গুণ ১ বছর, তাই তো? তাহলে দেখো এই কাটা, এই কাটা ২ টা 0 কাটা অ্যান্ড হচ্ছে আমাদের কত ইন্টারেস্ট হয়? ৳১,০০০ কিন্তু আমাদের ইন্টারেস্ট হয় ১ বছর পরে গিয়ে। ঠিক আছে? এইবার দ্বিতীয় বছরে যদি n equal to হয়, দ্বিতীয় বছরেও কিন্তু ওই ৳১০,০০০ র উপরেই তোমার মুনাফাটা এড হবে। ঠিক আছে? তার মানে তুমি যে প্রারম্ভিক যে মূলধনটা তোমার, যে টাকাটা তুমি ১ম এ ব্যাংকে রাখছিলা, ওই টাকার উপরেই তোমার ১ বছর পরেও কি তোমার যে পরিমাণে ইন্টারেস্ট যোগ হবে, হ্যাঁ? যে পরিমাণে মুনাফা যোগ হবে তোমার আম ১০ বছর পরেও সে পরিমাণ মুনাফাই যোগ হবে। ঠিক আছে? তার মানে তোমার এইটা কত?
একেবারে প্রারম্ভিক প্রথমে যে টাকাটা রাখছিলা ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করে। এখন আমরা যদি তোমাকে দেখাই, এদিকে লক্ষ্য করো যে তোমার এইটার উপরেই বিবেচনা করো। এটা হচ্ছে ১ বছরে। ১ বছরে তোমার ইন্টারেস্ট কত হইছে? ১,০০০ টাকা। ঠিক আছে? ১,০০০ টাকা। তাহলে ২ বছরেও তোমার কত হবে ইন্টারেস্ট? ২ বছর পরে, সরি ২ বছর পরে গিয়ে হবে কত? ১,০০০ টাকা। তার মানে ২ বছরের টোটাল ইন্টারেস্ট তোমার কত হবে? ২,০০০ টাকা। ঠিক এইভাবে প্রত্যেক বছরই কিন্তু ইন্টারেস্ট দিবে। কিন্তু সেই টাকাটা তো ইন্টারেস্ট বা লাভ এটা কি কিসের উপরে হয়? ডিপোজিটের উপরে হয় না? হ্যাঁ, মানে যে পরিমাণে তুমি টাকা নিছো বা যে পরিমাণে তুমি টাকা জমা রাখছো বা যে পরিমাণে তুমি লোন নিছো, ওই টাকাটার উপরেই কিন্তু এই ইন্টারেস্টটা কাউন্ট হবে। ঠিক আছে? এই যে কাউন্টটা হচ্ছে তোমার হচ্ছে যে পরিমাণে টাকাটা তুমি রাখছো বা নিছো ওইটার উপরে এখানে তোমার যে তোমার হচ্ছে ইন্টারেস্টটা হবে সেটা হবে হচ্ছে একটা ফিক্সড একটা ইন্টারেস্ট হবে। তার মানে প্রত্যেক বছর কিন্তু বাড়বে না। অপরদিকে আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে তোমরা দেখতে পারবে কি আহ, এই যে এই যে আমরা এতক্ষণ দেখলাম সেটা কিন্তু সরল মুনাফা সম্পর্কে। এখন সরল মুনাফায় আসল বা জমা রাখা টাকার উপরেই কিন্তু লাভ দেওয়া হয়। যে কথাটা আমরা বলতেছিলাম যে যে টাকাটা তুমি রাখছো বা যে টাকাটা তুমি লোন নিছো, তোমার মুনাফা বা ইন্টারেস্ট সেইটার উপরেই কিন্তু ক্যালকুলেট করা হবে। তুমি ৫ বছর বা ১০ বছর যতদিনের জন্যই টাকা রাখো না কেন, মুনাফা কিন্তু ওই যে প্রথম যে টাকাটা তুমি রাখছিলা ওইটার উপরেই কিন্তু কাউন্ট হবে। বুঝতে পারছো? কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কেমন হয় চলো দেখা যাক ব্যাপারটা। এটাই হচ্ছে আসল মানে এখানে বিশাল একটা ব্যাপার আছে। তো এইগুলা কিন্তু গুনাহ, ঠিক আছে? এইগুলা লোন টোন নেওয়া কিংবা টাকা রাখা, ইন্টারেস্ট নেওয়া, এগুলা কিন্তু গুনাহ, ঠিক আছে? এগুলা সুদ ঠিক আছে? এবং এই যে চক্রবৃদ্ধির মুনাফা যেটা, এটা সব থেকে মানে চরম পরিমাণে একটা গুনাহ। আচ্ছা যাই হোক, এইটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে আমরা লাভ ক্ষতির হিসাব করব, মানে মুনাফার হিসাব করব, আসলে দুনিয়াটা কেমন ভাবে চলে এটা দেখার জন্য। এখানে শুধু আসল টাকার উপরে নয় বরং মুনাফার উপরেও মুনাফা দেওয়া হয়। মানে কি? মানে হচ্ছে তোমার মনে করো যে ১ বছর পরে তোমার ১০,০০০ টাকার সাথে কি ১,০০০ টাকা যোগ হইছে। তাহলে দ্বিতীয় বছরে তোমার ওই যে কত টাকার উপরে ক্যালকুলেট হবে বলো তো? ১০,০০০ টাকার উপরে? না, শুধু কিন্তু ১০,০০০ টাকার উপরে না। তুমি যে মুনাফাটা পাইছিলা ওই ১০,০০০ টাকা এবং ওই মুনাফাটা সহ কিন্তু এড হবে। তার মানে কত টাকা? তোমার হচ্ছে ১০,০০০ টাকার উপরে কিন্তু তখন এড হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, অর্থাৎ প্রথম বছর শেষে তুমি যে মুনাফাটা পাবে, দ্বিতীয় বছরে সেই মুনাফাটা তোমার আসলের সাথে যোগ হয়ে আসল তৈরি করবে। কথাটা বুঝতে পারছো? কথাটা হচ্ছে এই যে প্রথম বছরে তো তুমি এমনিতেই সিম্পল একটা টাকা পেলে, সেটা হচ্ছে তোমার যে টাকাটা তুমি জমা রাখছিলা না, যে টাকাটা তুমি প্রথমে জমা রাখছিলে, তোমার যে আসল টাকাটা, ওইটার উপরে তুমি টাকাটা পেলে। কিন্তু পরবর্তী বছরে গিয়ে তুমি যে মুনাফাটা পাইছিলা ওই টাকার উপরে, ওই আসল টাকা এবং ওই মুনাফাটা ধরে যে টাকাটা হবে, ওই টাকার উপরে কিন্তু এবার তোমার ওই মুনাফাটা ক্যালকুলেট করা হবে। বুঝতে পারছো আসল যে ব্যাপারটা সেটা মানে কতটা ইন্টারেস্টিং? তার মানে কি পরিমাণে টাকা এখান থেকে হবে। আচ্ছা, অর্থাৎ প্রথম বছর শেষে তুমি যে মুনাফাটা পাবে, দ্বিতীয় বছরে সেই মুনাফাটা তোমার আসলের সাথে যোগ হয়ে আসল তৈরি করবে। দেখো, বলো বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এই দেখো, সিম্পল ইন্টারেস্ট বলতে কি বোঝাচ্ছে? সিম্পল ইন্টারেস্ট বলতে বোঝাচ্ছে যে প্রত্যেক বছরই কিন্তু তোমার যে ইন্টারেস্টটা পাও, যে লাভটা পাও বা তোমার হচ্ছে যে আহ, তোমার হচ্ছে প্রফিটটা পাও, সেইটা কিন্তু সেটার পরিমাণ কিন্তু তোমার প্রত্যেক বছরই হচ্ছে সেম, ঠিক আছে? কিন্তু তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি প্রথম বছরে যে পরিমাণে মুনাফা পাবে, তার পরের বছরে আরেকটু বেশি পাবে, তার পরের বছরে আরেকটু বেশি পাবে, এবং এইভাবে যত বছর যাবে তোমার কিন্তু সেই পরিমাণটা আস্তে 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 অনেক বৃদ্ধি পাবে। এটাকে বলা হয় কি? কম্পাউন্ডিং বলা হয়। তো কম্পাউন্ডিং এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস, ঠিক আছে? তার মানে এটা এটা হচ্ছে তোমার যে এত পরিমাণে আহ, বৃদ্ধি পাবে সময়ের সাথে সাথে, সে তুমি কল্পনাও করতে পারবা না। আচ্ছা,
তাহলে চলো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। তো রাজু ব্যাংকে কি 100 টাকা জমা রাখলো, হ্যাঁ? এবং ব্যাংক বলল যে মুনাফার হার 10%। ঠিক আছে? তাহলে প্রথম বছরে কয় টাকা পাবে সে? 10 টাকা কিন্তু পাবে। এটা সরল মুনাফার ক্ষেত্রে দেখো, প্রথম বছরে কি 10 টাকা মুনাফা পাবে, দ্বিতীয় বছরেও 10 টাকা মুনাফা পাবে, তৃতীয় বছরেও 10 টাকা মুনাফা পাবে। তার মানে প্রত্যেক বছরের জন্য সে ওই যে 10 টাকা 10 টাকা করে কিন্তু পাবে। তার মানে 5 বছর পরে সে টোটাল যে মুনাফা সেটা 50 টাকাই হবে, যেহেতু 5 বছরে প্রত্যেক বছরে 10 টাকা করে ধরলে 5 বছরে 50 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে তার যে ডাবল হতে কিন্তু 10 বছর এখানে সময় লাগছে। ঠিক আছে? তাহলে প্রতি বছর মুনাফা কি সমান থাকছে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখো, চক্রবৃদ্ধির ক্ষেত্রে তোমার প্রথম বছরে কি 10 টাকা পাবা, তাহলে দ্বিতীয় বছরে কি হবে তোমার হচ্ছে, ওই যে তুমি যে টাকা রাখছিলা এবং যে টাকাটা তোমার হচ্ছে তোমার ওইখানে জমা হইছে, বা তোমার যে ইন্টারেস্টটা হইছে, তোমার জমা রাখাটার সাথে ইন্টারেস্টটা যোগ করে 110 টাকা হয়। দ্বিতীয় বছরে তোমার আসল দাঁড়াবে কত? 110 টাকা। তার মানে প্রথম বছরের ওই মুনাফার উপরেও কি হবে? মুনাফা যোগ হবে। ঠিক আছে? তাহলে তোমার দ্বিতীয় বছরে সেই আসল হবে কত? 110 টাকা। এইবার দ্বিতীয় বছরে যে মুনাফাটা সেটা কিসের উপরে কাউন্ট করবে? তোমার ওই যে 110 টাকা ওইটার উপরে। ঠিক আছে? তার মানে তখন কত হবে? 11 টাকা। মানে 110-এর 10%। এইবার দেখো তৃতীয় বছরে কি হবে দেখো। তৃতীয় বছরে তোমার হচ্ছে ওই আসলটা কত হয়ে গেল বলো তো? এই যে প্রথমে ছিল কত? 10 টাকা ছিল প্রথমের মুনাফা, তার পরের বারের মুনাফা কত হলো? 11। তাহলে 21 টাকা। তাহলে 121 টাকা দাঁড়ালো এখন মুনাফা। মুনাফা কত দাঁড়ালো? 121 টাকা। ঠিক আছে? এইবার তোমার হচ্ছে 121 টাকার উপরে 10% মুনাফা তোমার অ্যাড হবে। ঠিক আছে? 121 টাকার উপরে 10% অ্যাড হবে। তার মানে কি? তার মানে হচ্ছে কত? দেখো 121-এর 10% মানে 12.1 টাকা। ঠিক আছে? তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু তোমার টাকাটা বৃদ্ধি পাচ্ছে। এইবার দেখো তৃতীয় বছরে তোমার কি হবে? ওই যে 121 টাকা আর হচ্ছে এই যে 12 টাকা, এই দুইটা যোগ হবে। যোগ হলে কত হবে? 133 টাকা হবে, এবং 133 টাকার উপরে তোমার এই যে আসলটা তখন কি দাঁড়াবে? 133 টাকা। এবার তোমার যে মুনাফাটা হবে সেটা 133 টাকার উপরে কিন্তু সেই মুনাফাটা হবে। ঠিক আছে? তাহলে বছর যত বাড়বে তোমার হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফার যে হারটা সেটা এইভাবে অনেক উপরে কিন্তু উঠতে থাকবে। ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু কিছু ফর্মুলা আমাদের আছে, যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। প্রারম্ভিক মূলধন মানে একেবারে প্রথমে যে টাকাটা রাখছি সেই টাকাটা। ঠিক আছে? একেবারে প্রথমে যে টাকাটা রাখছিলা সেই টাকাটা। আর বার্ষিক মুনাফার হার মানে প্রত্যেক বছর যে পরিমাণে তোমার হচ্ছে মুনাফা দিবে সেইটা। আর সময় মানে হচ্ছে কত বছরে সেইটা। আর চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি মূলধন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে তোমার হচ্ছে এই আসলের সাথে কি তোমার যে চক্রবৃদ্ধি মুনাফাটা সেটা যোগ হয়ে তোমার হবে। তার মানে এটা সি এর মান। তো চলো সি এর মান এখানে কোনটা কোনটা দেখা যাক। এই যে তোমার তৃতীয় বছরে কত হয়েছে? তৃতীয় বছরে হয়েছে 121 টাকা। তাহলে তৃতীয় বছরে 121 টাকা, এটা হচ্ছে তোমার সি এর মান। ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় বছরে কত হয়েছিল? দ্বিতীয় বছরে তোমার হচ্ছে কত? 121 টাকা হয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় বছরের তোমার মোট টাকা। তো এই এই ব্যাপারটা হচ্ছে কি কি বলতো? এটা হচ্ছে সি এর মান। সি এর মান বলতে কি বোঝায়? সি এর মান বলতে বোঝায় চক্রবৃদ্ধির মূলধন বা সবৃদ্ধি মূল। ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় শেষে আসল এবং চক্রবৃদ্ধি মুনাফার যোগফল এটা। ঠিক আছে? তার মানে এইটা কিন্তু সববৃদ্ধির যে মূল, এটা কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। ঠিক আছে? দেখা যাচ্ছে প্রথম বছরে 110 হয়েছে, দ্বিতীয় বছরে 121 হয়েছে, তৃতীয় বছরে 133 হয়েছে। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রত্যেক বছরে এই যে সববৃদ্ধি মূলটা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের তো অবশ্যই এই যে বৃদ্ধি যেহেতু পাচ্ছে, সেহেতু আমাদের একটা ফর্মুলা লাগবে। সেটা কি? এই যে তার মানে কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে এন। এন মানে হচ্ছে সময়। তার মানে কত বছরে তোমার হচ্ছে আসলের উপরে কত টাকা বৃদ্ধি পাইছে, এইটাই হচ্ছে কিসের মান? এটাই হচ্ছে তোমার সি এর মান। বুঝতে পারছো ব্যাপারটা? এইবার দেখো চক্রবৃদ্ধির মুনাফার সূত্র তাহলে কি? তোমার হচ্ছে মুনাফাটা তাহলে কি দাঁড়ায়? সি মাইনাস পি। সি মানে হচ্ছে তোমার আহ, যে
আসলের সাথে অর্থাৎ যে মুনাফাটা যোগ হয়েছে ওই মুনাফাটা সহ, তাহলে ওইটা থেকে তুমি যদি আসলটা বিয়োগ করো, আসলটা বিয়োগ করলেই কিন্তু তোমার কি বের হবে বলো তো? যে চক্রবৃদ্ধির মুনাফাটা সেটা বের হবে। এবং এন মানে হচ্ছে বছর, তার মানে কত বছরে তুমি মুনাফাটা বের করতে চাও সেই এন এর জায়গায় তত বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে। সরল মুনাফার অঙ্কে মুনাফা আয় সরাসরি বের করা হয়, কিন্তু চক্রবৃদ্ধির মুনাফার সূত্রে আমরা সরাসরি মুনাফা কিন্তু পাই না। প্রথমে আমরা চক্রবৃদ্ধির যে মূলধন এই যে এইটা পাই, এরপর সেখান থেকে আমরা যদি আসলটা বিয়োগ করে দিই, ঠিক আছে, যদি আসলটা বিয়োগ করে দিই তখন আমরা কিন্তু চক্রবৃদ্ধির মুনাফাটা বের করতে পারবো। এখন এমন কেন হয়? কারণ এই যে সি এর মানের ভিতরে কিন্তু তোমার আসলও থাকে, আবার তোমার হচ্ছে মুনাফাও থাকে, এবং সেটা যে বছরের মুনাফা সে বছরের মুনাফাটা কিন্তু ওইটার ভেতরেই কিন্তু অ্যাডেড থাকে বা যুক্ত থাকে। এই কারণে তুমি কিন্তু এই যে সি এর মানটা জাস্ট তোমার চক্রবৃদ্ধির মূলধনের মান, তার মানে তোমার মুনাফা সহ কি কি পরিমাণে টাকা হয়েছে টোটাল, ঠিক আছে, সেই টোটাল টাকাটার হিসাব। কিন্তু তুমি যদি এখান থেকে মুনাফাটা বের করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমার পি এর মান বিয়োগ করতে হবে, মানে যে আসল টাকাটা সেই আসল টাকার মানটা কিন্তু বিয়োগ করতে হবে। আসল টাকার মান বিয়োগ করলেই কিন্তু তুমি সেখান থেকে কি পাবে? তুমি সেখান থেকে চক্রবৃদ্ধির যে মুনাফাটা সেই মুনাফাটা পাবে। এখন দেখো, এখন এখানেও তোমার হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা বা কম্পাউন্ড প্রফিট এখানেও চমৎকারভাবে কিন্তু দিয়েছে যে প্রতি বছর শেষে মূল তোমার হচ্ছে প্রতি বছর শেষে কি হয়? মূলধনের সাথে মুনাফা যোগ করা হয়, যোগ করে তোমার ওইটাকে আসল হিসেবে ধরা হয়। তার মানে প্রত্যেক বছরই কিন্তু এই আসল টাকাটা কি হবে? বৃদ্ধি পাবে। দেখো, আমানতকারী যদি 1,000 টাকা রাখে এবং 12% যদি মুনাফা দেয়, তাহলে 1,000 টাকার উপরে 12% যোগ হবে, মানে কত কত টাকা? দেখো, মুনাফা মুনাফা দাঁড়াবে কত? 120 টাকা প্রথম বছরে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরের জন্য যে মূলধন বা আসলটা হিসাব করা হবে, অর্থাৎ দ্বিতীয় বছরে যে টাকার উপরে তোমার হিসাব হবে সেটা হচ্ছে এই আসলের সাথে আবার এই মুনাফাটা যোগ হবে। তো আসলের সাথে মুনাফাটা যোগ হয়ে যে টাকাটা হবে ওইটাই হবে তার পরের বছরের আসল, এবং পরের বছরের ওই আসলের উপরেই কি হবে? তোমার যে মুনাফাটা সেটার পার্সেন্টেজ হিসেবে যোগ হবে। তাহলে পরের বছরে তোমার টাকা কত দাঁড়ায়? 1120 টাকা। তাহলে পরের বছরে তোমার 1120 টাকার উপরে কি হবে? টাকাটা যোগ হবে। বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখানে তুমি যদি খেয়াল করো যে 1120 টাকার 12% মানে কত? 1120 টাকার 12% মানে কত? সেটা তুমি এখান থেকে হিসাব করে কিন্তু বুঝতে পারবে। তার মানে তুমি দেখতে পারবে যে প্রত্যেক বছরই কিন্তু মুনাফাটা বাড়বে। ঠিক আছে, প্রত্যেক বছর মুনাফাটা এভাবে তোমার হচ্ছে বেড়েই চলবে। ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু মুনাফাটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ প্রত্যেক বছর যে মুনাফাটা সেটা আসলের সাথে যোগ হচ্ছে, এবং যোগ হওয়া ওই আসলের উপরেই কি তোমার হচ্ছে মুনাফাটা কাউন্ট করা হচ্ছে। আশা করি তুমি এই যে চক্রবৃদ্ধির মুনাফাটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এই যে এতটুকু পড়লে আমি যতটুকু বললাম সবই কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এখন বলো যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফাটা বুঝেছো কিনা।